হ্যালো এভরিওয়ান, এই লেকচার সিরিজে আমরা অ্যান্টিভাইরাল ড্রাগ নিয়ে আলোচনা করব খুব বিস্তারিত। প্রথমে আমরা জানব যে ভাইরাস কি, এদের বিস্তারিত ইন্ট্রোডাকশন, এদের পরিচিতি। তারপর আসবে কি কি টার্গেট সাইট রয়েছে যেখানে ভাইরাস এসে বাইন্ড করতে পারে, ভাইরাস আমাদের দেহে কিভাবে ইনফেক্ট করে সেই মেকানিজমগুলো আমরা জানব। তারপর এর এগেনস্টে কিভাবে ড্রাগ ডেভেলপ করা যায় সেই রিলেটেড আলোচনা থাকবে এই লেকচার সিরিজে। তো আমরা শেষ পর্যন্ত সবাই ধৈর্য ধরে থাকি। প্রথমত আমরা খেয়াল করি যে হোয়াট ইজ ভাইরাস। আমরা সকলেই মোটামুটি জানি যে ভাইরাস এমন একটা পার্টিকেল, এটাকে আমরা কিন্তু কোনো অর্গানিজম বলতে পারবো না। এই ভাইরাসের কিন্তু কোনো নিজস্ব প্রাণ নেই। তো আমরা জাস্ট বলবো যে এটা একটা পার্টিকেল যখন এটা আউটসাইড অফ দ্য লিভিং সেল ওইখানে থাকে। যখনই একটা লিভিং সেলের ভেতরে প্রবেশ করে তখন তারা আমাদের নিজস্ব যা বা লিভিং সেলের যে সেলুলার মেশিনারিজগুলো আছে তাদেরকে ব্যবহার করে সেটা সংখ্যা বৃদ্ধি করে। তার মানে দেখা যায় কি, যখন সে লিভিং সেলে প্রবেশ করে তখন তার প্রাণ সঞ্চার হয়, কিন্তু যখন এই লিভিং সেলের বাইরে থাকে তখন কিন্তু তার মধ্যে কোনো ধরনের প্রাণের অস্তিত্ব বোঝা যায় না। কিন্তু তার মধ্যে বেশ কিছু ম্যাটেরিয়ালস রয়েছে যা একটা জীবকে বা একটা সেলকে জীবিত হওয়ার পক্ষে যথেষ্ট প্রমাণ বহন করে। যেমন একটা ভাইরাসের মধ্যে রয়েছে ভাইরাল জিনোম, ডিএনএ অথবা আরএনএ। হ্যাঁ, ভাইরাসের মধ্যে একটা মজার জিনিস থাকে, সেটা হচ্ছে কি যে হয় তার মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে ডিএনএ থাকবে, নয়তো আরএনএ থাকবে। যদি ডিএনএ থাকে তাদেরকে আমরা বলি ডিএনএ ভাইরাস, যদি আরএনএ থাকে তাদেরকে আমরা বলি আরএনএ ভাইরাস। যেমন ডিএনএ ভাইরাস হিসেবে আমরা বলি যে স্মল পক্স, চিকেন পক্স, হ্যাপাটাইটিস বি ভাইরাস। আবার আরএনএ ভাইরাস হিসেবে কিছু রয়েছে যেমন ইবোলা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হ্যাপাটাইটিস এ এবং সি ভাইরাস এরা। তাহলে আমরা খেয়াল করি যে এ ভাইরাস ইজ এ স্মল ইনফেকশাস এজেন্ট। এটা ইনফেকশন ঘটাতে পারে যখন লিভিং সেলে প্রবেশ করবে, দ্যাট রেপ্লিকেটস অনলি ইনসাইড দ্য লিভিং সেলস অফ আদার অর্গানিজমস। Viruses can infect all types of living forms, from animals to plants to microorganisms. যারা একদম মাইক্রো অর্গানিজম রয়েছে যেমন ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, সেখানেও কিন্তু ভাইরাস ইনফেক্ট করতে পারে। তার মানে ভাইরাসের যে পার্টিকেল সাইজ এটা কিন্তু খুবই ছোট, ইভেন একটা ব্যাকটেরিয়া থেকেও অনেক ছোট হয়ে থাকে, ভেরি টাইনি, একদম মাইক্রোমিটার ন্যানোমিটার লেভেলে হয়ে থাকে, খুবই ছোট। ভাইরাসেস এক্সিস্ট ইন দ্য ফর্ম অফ ইন্ডিপেন্ডেন্ট পার্টিকলস। যখন তারা আউটসাইড অফ দ্য লিভিং সেলে থাকে তারা ইন্ডিপেন্ডেন্ট পার্টিকেল হিসেবে বাতাসে, পানিতে বা সলিড সারফেসের উপর থাকতে পারে। ভিরিয়ন, এই টার্মটা বেশ ইম্পর্টেন্ট। একটা কমপ্লিট ভাইরাল পার্টিকেলকে আমরা বলি ভিরিয়ন, যেখানে একটা আইডিয়াল ভাইরাসের সমস্ত কম্পোনেন্টসগুলো থাকবে। A virion is a complete virus particle that consists of an RNA or DNA core with a protein coat, যেটাকে আমরা বলবো নিউক্লিওক্যাপসিড। এই ভাইরাল জিনোমের চারপাশে একটা প্রোটেক্টিং প্রোটিন কোট থাকে যার নাম নিউক্লিওক্যাপসিড, সামটাইমস উইথ এক্সটার্নাল এনভেলপ। এমনও হতে পারে যে কিছু ভাইরাসের মধ্যে চারপাশে একটা প্রোটেক্টিং এনভেলপ থাকবে, আবরণ থাকবে, এটাকে ইংরেজিতে বলা হয় এনভেলপ। এটা কিন্তু একটা আইডিয়াল ভাইরাসের বৈশিষ্ট্যের কথা বলছি, তাদেরকে আমরা বলি ভিরিয়ন। অ্যান্ড সামটাইমস দ্যাট ইজ দ্য এক্সট্রাসেলুলার ইনফেকশাস ফর্ম অফ এ ভাইরাস। যেমন এই এনভেলপের উপরেই কিন্তু কিছু এনভেলপ প্রোটিন থাকে যাদেরকে আমরা স্পাইক প্রোটিনও বলে থাকি। স্পাইক প্রোটিন, কোভিড-19 ভাইরাসের মধ্যে এই স্পাইক প্রোটিনটা থাকে। স্পাইক প্রোটিন যে আমাদের এসিই রিসেপ্টর, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম রিসেপ্টর, এর সাথে বাইন্ড করে, যেটা আমাদের লাংসে অবস্থিত। যখনই রিসেপ্টরের সাথে স্পাইক প্রোটিনগুলো বাইন্ড করে তখন সেলটা মনে করে যে তাকে অ্যালাউ করা যায়। কারণ বিষয়টা এরকম, যেমন একটা গেটের সামনে দারোয়ান বসে আছে, একজন এসে তার কার্ড দেখালো যে সে এই বিল্ডিংয়ের সদস্য, তখন দারোয়ান তাকে অ্যালাউ করবে। ঠিক সেমভাবে স্পাইক প্রোটিনগুলো এই কাজটাই করে। যখন স্পাইক প্রোটিন একটা সেলের রিসেপ্টরের সাথে বাইন্ড করবে তখন সেলটা মনে করবে যেন তাকে অ্যালাউ করা যায়,
এবং কখন বাইন্ড করবে? যখন রিসেপ্টরের সাথে এই স্পাইক প্রোটিনের যে সিকোয়েন্স এটা মিলে যাবে, এবং এটা নিয়ে আরো বিস্তারিত কিছু তথ্য সামনে চলে আসবে। তাহলে আমরা বলে ফেলি এ ভেরিয়ান্ট কনসিস্ট অফ দ্য ফলোইং পার্টস: জেনেটিক ম্যাটেরিয়াল, যেটা একদম ভেতরে থাকে, ডিএনএ অথবা আরএনএ কোর, এটাই জেনেটিক ইনফরমেশনকে ক্যারি করে থাকে। নাম্বার 2, প্রোটিন কোট, এদেরকে আমরা বলতেছি ক্যাপসিড, এবং যেহেতু নিউক্লিক অ্যাসিডের চারপাশে এটা থাকে আবরণী হিসেবে, এটাকে আমরা বলি নিউক্লিও ক্যাপসিড, হুইচ সারাউন্ডস অ্যান্ড প্রোটেক্টস দ্য জেনেটিক ম্যাটেরিয়াল। তারপর থাকে এনভেলপ, অ্যান এনভেলপ অফ লিপিডস, এটা লিপিডের তৈরি, দ্যাট সারাউন্ডস দ্য প্রোটিন কোট হোয়েন দে আর আউটসাইড এ সেল। এটা লিপিডের তৈরি হওয়ার বিশেষ কিছু কারণ রয়েছে, যেমন এটা কিন্তু আমাদের ফসফোলিপিড বাইলেয়ারের সাথে ফিউজ করে যেতে পারে, ফিউজ করে যে সে তার জেনেটিক ম্যাটেরিয়ালটাকে সেলের ভেতরে পুশ করে দেয়, এবং এই মেকানিজমটা একটু পরেই আসবে, এর পরের লেকচারে আসবে, যেমন এটা যখন আমরা ব্যাখ্যা করব। এই যে তার এনভেলপটা, লিপিড এনভেলপ, এই লিপিড এনভেলপটা আমাদের ফসফোলিপিডের সাথে এটা মার্জ করে যায়, যখনই মার্জ করে তখন তার জেনেটিক ম্যাটেরিয়ালটাকে সে সেলের ভেতরে পুশ করে, তখন সেলুলার মেশিনারিজগুলো ব্যবহার করে সে তার প্রয়োজনীয় প্রোটিন তৈরি করে, তারপর তার নিজস্ব আরএনএকে রেপ্লিকেশন করে, সেই আরএনএ বা ডিএনএ থেকে তার প্রয়োজনীয় প্রোটিনগুলোকে সে সিনথেসিস করে নেয়, এবং সেই প্রোটিনগুলো আবার পরে অ্যাসেম্বলি হয়ে আবার প্রচুর ভাইরাস তৈরি করে, যেটা সেল থেকে বের হয়ে আসে। আচ্ছা, তাহলে এবার আমরা খেয়াল করি যে টাইপস অফ ভাইরাস। শুরুতে আমরা দেখব ডিএনএ ভাইরাস, তাদের জেনেটিক ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে। শুরুতে ডিএনএ ভাইরাস, তাদের জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে থাকবে ডিএনএ, এবং তারা ডিএনএটাকে রেপ্লিকেট করবে ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজের উপর। অর্থাৎ এই ডিএনএটাকে আমরা ধরে নিই যে ভাইরাল ডিএনএ, ধরে নিলাম যে এটা, অথবা এটাকে আমরা সেন্স বলতে পারবো, সেন্স ডিএনএ, যা থেকে আরএনএ এবং প্রোটিন তৈরি করা যায়, যাকে রিড করা যায় যাকে। এখন এই ডিএনএর উপর ডিপেন্ড করে এই পলিমারেজ এনজাইমটা যাবে এইদিকে, এবং সেখান থেকে আরেকটা তার যে অল্টারনেটিং যে আরেকটা রয়েছে, স্ট্র্যান্ড রয়েছে, সেটা তৈরি করবে। অর্থাৎ ডিএনএর উপর ডিপেন্ড করে এই পলিমারেজটা কাজ করে। দ্য নিউক্লিক অ্যাসিড ইজ ইউজুয়ালি ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, নিউক্লিক অ্যাসিডটা নর্মালি ডাবল স্ট্র্যান্ডেড হয়ে থাকে, ডিএনএটা নর্মালি ডাবল স্ট্র্যান্ডেডই হয়, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ বা ডাবল হেলিক্স আমরা বলি। বাট ভাইরাসের মধ্যে অনেক কিছুই পসিবল, দে মে অলসো বি সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ, সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ হতে পারে। সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ ইজ ইউজুয়ালি এক্সপান্ডেড টু ডাবল স্ট্র্যান্ডেড ইন ইনফেক্টেড সেলস, যখন তারা ইনফেক্টেড সেলে প্রবেশ করে তখন তারা এক্সপান্ড করবে, করে তারা ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাবে ইনফেক্টেড সেলের ভেতরে ঢুকে। নোটেবল ডিজিজেস লাইক, অ্যাজ আই সেড বিফোর, স্মল পক্স, চিকেন পক্স অর্থাৎ পক্স ভাইরাস, সব ডিএনএ ভাইরাস। দেন হার্পিস ভাইরাস, যেটা ঠোঁটের মধ্যে ঘা দেখা যায়, কিছু ভাইরাস রয়েছে। দেন হেপাটাইটিস বি ভাইরাস, এটা আমাদের লিভারে যে অ্যাটাক করে, এটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, হেপাটাইটিস বি। এবার আসি আরএনএ ভাইরাসের কাছে। An RNA virus is a virus that has RNA as its genetic material. Ribonucleic acid, এখানে থাকবে রাইবোস সুগার। This nucleic acid is usually single stranded RNA. নরমালি আরএনএ গুলো সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়ে থাকে, কিন্তু কিছু ক্ষেত্রে ডাবল স্ট্র্যান্ডেড আরএনএও দেখা যায়, যেমন রোটা ভাইরাস। ডায়রিয়ার জন্য দায়ী যে ভাইরাস, তার নাম রোটা ভাইরাস, এবং এটা কিন্তু আবার ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ দিয়ে গঠিত। আরএনএ ভাইরাসেস রেপ্লিকেট দেয়ার জিনোমস ইউজিং ভাইরালি এনকোডেড আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। তো সেম কথা, যে একটা আরএনএ থাকবে, ভাইরাসের নিজস্ব আরএনএ, এই আরএনএকে রিড করতে করতে কি করবে, নতুন আরেকটা আরএনএ তৈরি করবে ভাইরাসের, এটাকে আমরা বলবো যে প্লাস বা সেন্স আরএনএ, সেন্স স্ট্র্যান্ড। আর এর বিপরীত যেটা, এটাকে আমরা বলি অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড। সেই অ্যান্টিসেন্স থেকে আবার আরেকটা সেন্স স্ট্র্যান্ড তৈরি হতে পারে। এগুলো কিন্তু পলিমারেজ এনজাইমের প্রভাবে হয়ে থাকে। তো এই আরএনএ কে ডিপেন্ড করে আরএনএ পলিমারেজ নামক যে এই এনজাইমটা রয়েছে, এনজাইমটা আরেকটা স্ট্র্যান্ড তৈরি করবে, এই স্ট্র্যান্ডটা পরে আবার টেমপ্লেট হিসেবে কাজ করবে তার নিজস্ব আরএনএ তৈরি করার ক্ষেত্রে।
Notable human diseases caused by RNA viruses include, as I said before, বেশ কয়েকটা বলেছি, ইনফ্লুয়েঞ্জা, দেন পোলিও, দেন মিজলস, হাম, কমন কোল্ড যেটা সারা বছর হয়ে থাকে, তারপর ডায়রিয়া, ইবোলা, হেমোরেজিক ফিভার। এটা কিন্তু লাইবেরিয়াতে, আফ্রিকার যে লাইবেরিয়া রয়েছে সেইখানে এটা একটা মহামারী হিসেবে দেখা গিয়েছিল, ইবোলা ভাইরাসের অ্যাটাক। এই ইবোলাটা কঙ্গোতে ইবোলা নামে একটা নদী রয়েছে, সেই নদীর নাম অনুসারে এই ভাইরাসের নামকরণ করা হয়েছে ইবোলা ভাইরাস। আচ্ছা, তারপর হ্যাপাটাইটিস এ, এটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ। হ্যাপাটাইটিস সি, হ্যাপাটাইটিস বি কিন্তু আবার ডিএনএ ভাইরাস দিয়ে গঠিত হয়। এছাড়া সার্স কোভ ভাইরাস, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, কোভিড ভাইরাস। তারপর রয়েছে মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম, কোভিড ভাইরাস। এখন 2019 সালে আমাদের যে ভাইরাসটা অ্যাটাক করে, যেটা একদম একটা অতিমারি তৈরি করেছিল সারা বিশ্বব্যাপী, সেটা কোভিড-19 ভাইরাসের প্রভাবে হয়। ওটা হচ্ছে সার্স কোভ শ্রেণীর 2 ভাইরাস, সার্স কোভ 2 শ্রেণীর ভাইরাস, কোভিড-19 ভাইরাস, যেটা 2019 সালে সারা বিশ্বে মহামারী হিসেবে, অতিমারি হিসেবে দেখা দিয়েছিল। রেট্রোভাইরাস, এটা একটা স্পেশাল টাইপের আরএনএ ভাইরাস, খুবই স্পেশাল টাইপের আরএনএ ভাইরাস। এটার উদাহরণটা আমি আগেই বলে দিচ্ছি, এইচআইভি, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, এক ধরনের রেট্রোভাইরাস। এদের কাজ কি? এরা যেটা করে, এরা নিজেরা আরএনএ ভাইরাস, কিন্তু এদের একটা স্পেশাল এনজাইম তৈরির ক্যাপাসিটি আছে যার নাম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। এদের যে আরএনএ জেনেটিক ম্যাটেরিয়াল রয়েছে, তারা সেলের ভেতরে ঢুকেই শুরুতে এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা তৈরি করে নেয়। এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ যেটা করে, রিভার্স ট্রান্সক্রিপশন করে। যেমন নর্মাল ট্রান্সক্রিপশনে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, কিন্তু রিভার্স ট্রান্সক্রিপশনে আরএনএ থেকে তৈরি হবে ডিএনএ। তো এর জন্য প্রয়োজন হয় রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম, অর্থাৎ এই এইচআইভি ভাইরাস তার নিজস্ব আরএনএ জিনোমকে ব্যবহার করে সে ডিএনএ তৈরি করে। পরবর্তীতে এই ডিএনএটা হোস্ট সেলের ডিএনএতে ইনকর্পোরেটেড হয়ে যায়, অর্থাৎ হোস্ট সেলের যে ডিএনএ রয়েছে তার সাথে সে একদম মার্জ করে ফেলে, একদম মিশিয়ে ফেলে। তখন হোস্ট সেল তার নিজস্ব জিনোমকে যেরকম নর্মাল প্রসেসে রেপ্লিকেশন করে, সেই জিনোমের সাথে আর এই এইচআইভি ভাইরাসের ডিএনএটাও রেপ্লিকেটেড হয়ে যায়। তো এই যে ইনকর্পোরেশন হয়, তার জন্য একটা এনজাইম কাজ করে যার নাম ইন্টিগ্রেজ এনজাইম, অর্থাৎ ইন্টিগ্রেশন হয়ে গেছে, একসাথে যুক্ত হয়ে গেছে ইন্টিগ্রেজ এনজাইমের প্রভাবে। তো এই মেকানিজমগুলো জানা কিন্তু খুবই জরুরি, কারণ আমরা যখন অ্যান্টিভাইরাল ড্রাগ ডেভেলপ করব তখন এইরকম মেকানিজমগুলোর দিকেই খেয়াল রাখবো। আমরা এমন কিছু ড্রাগ ডেভেলপ করব যারা এই ধরনের প্রসেসকে, সেলুলার প্রসেসকে বাধা দিতে পারবে। তখন দেখা যাবে যে এইচআইভি ভাইরাস আর ইনফেক্ট করতে পারবে না। The virus thereafter replicates as part of host cell's DNA. তো ভাইরাসের ডিএনএ হোস্ট সেলের ডিএনএর সাথে রেপ্লিকেট করতে থাকবে এবং সংখ্যায় বৃদ্ধি ঘটাতে থাকবে। Notable human retrovirus include human immunodeficiency virus or HIV virus. আচ্ছা, আমরা এইচআইভি ভাইরাসের স্ট্রাকচারটা দেখে নেই। এর মধ্যে সবকিছুই উপস্থিত, আরএনএ রয়েছে এবং রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম এর মধ্যেই রয়েছে। তারপর রয়েছে ক্যাপসিড, নিউক্লিও ক্যাপসিড, এর চারপাশে রয়েছে এনভেলপ, ভাইরাল এনভেলপ, এবং তার উপরে গ্লাইকোপ্রোটিন, স্পাইক প্রোটিন। অর্থাৎ এটা কিন্তু এইচআইভি ভাইরাসকে আমরা একটা কমপ্লিট ভেরিয়ন বলতে পারবো। এরপরের লেকচারে আমরা দেখব যে কিভাবে বিভিন্ন অ্যান্টিভাইরাল ড্রাগ তৈরির মেকানিজমটা আমরা দেখতে পারি বা ডিসকভার করি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি।